গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি আবার তোমাদের কাছে এসেছি আমার ইউটিউব চ্যানেলে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, ইম্পসিবল ট্রিনিটি। যারা তোমরা ব্যাংকিং পিও বা ইউপিএসসি বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে চলেছ, তোমাদের রিটিন এক্সাম, ইভেন ইন্টারভিউ বোর্ডে, বিশেষ করে যারা ব্যাংক পিও তে বসতে চাও বা ইউপিএসসি, সেক্ষেত্রে এই ধরনের টপিক ইন্টারভিউতেও জিজ্ঞেস করতে পারে। ইম্পসিবল ট্রিনিটি, ট্রাইলেমা, একটা ত্রিকোণের একটা প্রবলেম অর্থনীতিতে। প্রবলেমটা হচ্ছে যে আরবিআই যে অ্যাক্টিভিটিস, সে অ্যাক্টিভিটিসে কিভাবে আরবিআই তার যে লক্ষ্যগুলোকে পূরণ করে। যেমন ইনফ্লেশন, আরবিআই ইনফ্লেশনকে কন্ট্রোল করতে চায়। তো ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আরবিআই যেটা করে, তার পলিসি রেটগুলোকে বাড়ায়, রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এই জায়গাগুলো। তার ফলে লোনটা কস্টলিয়ার হয়ে ওঠে বাজারে। তার ফলে ব্যাংকও সুদের হার বাড়ায়। তাহলে আরবিআই প্রধান জায়গা রইল কি, যে সে ইকোনমিতে অর্থের যোগানটাকে কমাবে। কেন? মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। তো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন কমানোর জন্য আরবিআই যে পলিসি নিল, রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি, অর্থাৎ নিয়ন্ত্রিত এক আর্থিক সংকোচনমূলক আর্থিক নীতি, যার মধ্যে দিয়ে সে পলিসি রেট বাড়ালো। তার ফলে লোন এখন কস্টলিয়ার হয়ে গেল, অর্থাৎ লোন নিলে এখন সুদের হার অনেক বেশি, কারণ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে যাতে লোকের লোন কম চায়, ইকোনমিতে টাকাটা কম ঢুকে, অর্থটা কম ঢুকে। কিন্তু এর একটা বিপরীত ব্যাপার। কিরকম ব্যাপার? যদি আমাদের দেশের ব্যাংক আরবিআই যদি চায় ফিক্সড এক্সচেঞ্জ রেট মেনটেন করব, ফিক্সড এক্সচেঞ্জ রেট মানে ডলারের সঙ্গে টাকার বিনিময় হার একটা নির্দিষ্ট, সেটা আরবিআই ঠিক করে দেবে যে $1 সমান 60 টাকা হবে না 70 টাকা হবে। এর বাইরে, অর্থাৎ ডিমান্ড সাপ্লাই যাই হোক না কেন, যদি এটা বাড়ে বা কমে, অর্থাৎ যদি দেখা যায় $1 হয়ে গেল 80 টাকা, তার মানে ডলারের দাম বেড়ে গেছে। তাহলে ডলারের দাম বেড়ে গেছে মানে ডলারের চাহিদাটা অনেক বেশি। তখন আরবিআই কিন্তু তার হাত থেকে ডলার বিক্রি করে সাপ্লাই এবং ডিমান্ডটাকে ঠিক রাখবে, যাতে দামটা না ওঠে। আবার যদি দেখা যায় ডলারের দাম কমে গেছে, চাহিদা নেই কিন্তু বাজারে যোগান অনেক, কিন্তু ডলারের দাম কমে যাওয়ার জন্য উল্টো দিকে আমাদের টাকা মূল্য ডলারের সাপেক্ষে বেড়ে গেছে, তাহলে আমাদের এক্সপোর্ট এখন ডিআরআর, তাহলে আমরা এক্সপোর্ট করতে পারবো না, তাহলে এক্সপোর্ট হ্যাম্পার হবে। তো আরবিআই সেই জায়গায় তখন এই বাড়তি ডলারটা বাজার থেকে কিনে নেয়, দিয়ে সেই এক্সচেঞ্জ রেটটাকে এক জায়গায় ধরে রাখে। তাহলে এটা হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেটের জায়গাটা। এখন ধরা যাক এই কেন এটা ট্রিনিটি, তার কারণ ধরা যাক বাজারে ইনফ্লেশন মানে মুদ্রার যোগান বেশি, মুদ্রাস্ফীতি, যোগান বেড়ে গেছে। তাহলে আরবিআই তখন কন্ট্রোল করতে নামলো, তার পলিসি রেট বাড়ালো, তারপরে মার্কেটে লোনের ইন্টারেস্ট রেট বেড়ে গেল। তাহলে ডিমান্ড ফর লোন, মানি সাপ্লাই কমবে, তাহলে আমার ইনফ্লেশন চেক হবে, খুব ভালো কথা, করতে গেল। এবার কি হলো, উল্টো একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো?
বিদেশিরা দেখলো ভারতে তো এখন ইন্টারেস্ট রেটটা বেশ ভালো, আমাদের দেশে যেখানে ইন্টারেস্ট রেট এত কম, প্রায় নেগেটিভ বা জিরো বা সামান্য একটু, সেখানে তো ইন্ডিয়াতে ইন্টারেস্ট রেটটা বেশ হাই। তাহলে এক কাজ করি, আমাদের অর্থ নিয়ে গিয়ে ভারতের ব্যাংকে রাখি। তাহলে ভারতের ব্যাংকে রাখার জন্য তারা নিয়ে আসবে ডলার দিয়ে, সে কি কিনবে? টাকা কিনবে। তাহলে ইকোনমিতে কি বাড়বে? ডলারের যোগান বাড়বে। এখন যেহেতু ফিক্সড এক্সচেঞ্জ রেট, তাহলে টাকা এবং ডলারের বিনিময়ে রাখার জন্য কি করবে? আরবিআই সেই ডলারগুলোকে কিনবে, যে টাকা দেবে। তাহলে ডলার কিনলে, টাকা দিলে ইকোনমি টাকার যোগান বেড়ে গেল। তাহলে সমস্যাটা হয়ে গেল যে টাকার যোগান বেড়ে গেল, যেটা কমতে ছিল। ইন্টারেস্ট রেটকে ফিক্সড মানে কন্ট্রোল রেখে টাকার যোগান, ইনফ্লেশনকে কন্ট্রোল করা, টাকার যোগানকে কন্ট্রোল করা এবং ফিক্সড এক্সচেঞ্জ রেট মেনটেন করা, তিনটে একসঙ্গে সম্ভব হয় না। তাই এই জায়গায় আসে ইম্পসিবল ট্রিনিটি। অর্থাৎ আমরা জানবো হোয়াট ইজ ইম্পসিবল ট্রিনিটি। ইম্পসিবল ট্রিনিটি অর ট্রাইলেমা ইন মনিটারি পলিসি, ইট ইজ এ মনিটারি ফেনোমেনন, একটা আর্থিক ঘটনা। means that a country cannot have a fixed exchange rate, free movement of capital and independent monetary policy at the same time. ইম্পসিবল ট্রিনিটি বলছে কোন একটা দেশের ট্রাইলেমা, যে দ্বন্দ্ব, কখনোই একই সময় সে ফিক্সড এক্সচেঞ্জ রেট, ফ্রি মুভমেন্ট অফ ক্যাপিটাল এবং ইন্ডিপেন্ডেন্ট মনিটারি পলিসি সে মেনটেন করতে পারবে না। As it happened in India after lowering interest rates over the last 1 year. RBI went ahead to protect the rupee by sucking liquidity out of the system, which has resulted in higher cost of money and higher interest rates. তাহলে মানিটাকে সে শুষে নিতে চায়, বাজারের অতিরিক্ত অর্থ। From a pure monetary policy standpoint, RBI had no intention of raising interest rates. In fact, there is a case to cut policy rates to support growth, but while targeting currency, it lost a bit of control on the monetary policy, which resulted in higher interest rates. Let's understand this theoretically. Suppose a country that has fixed exchange rate raises interest rates to curb inflation. Higher interest rate will attract foreign capital, কারণ তারা এখানে টাকা রাখতে আসবে, যেটা বললাম। Since the country has fixed exchange rate, the central bank will have to buy foreign exchange to maintain the peg, মানে টাকার সঙ্গে যে ডলারের ফিক্সড রেট সেটাকে মেনটেন করবে, which will lead to injection of domestic currency in the market. This rise in ability of money in the market will bring down its cost, that's interest, and defeat the central bank's idea of curbing inflation by raising interest rates. This is why a lot of countries also have capital control in place, which allows them to maintain stable currency and have more authority on the monetary policy. তাহলে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য অনেক দেশ কি করে? তারা ক্যাপিটালের উপর কন্ট্রোল রাখে, which allows them to maintain stable currency. Although the rupee is not pegged to any currency, India does not allow free movement on the capital account. Capital control in developing countries is put in place to preserve financial stability, as large inflows and outflows in relatively smaller markets can lead to financial instability. তাহলে ক্যাপিটাল কন্ট্রোল করতে গেলে ডেভেলপিং কান্ট্রিতে কি করতে হয়? তাহলে ইনফ্লো এবং আউটফ্লো এই দেশে খুব মিনিমাম, রিলেটিভলি স্মলার, এবং এর ফলে ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি তৈরি হয়ে যায়। কারণ ক্যাপিটাল কন্ট্রোল করতে গেলে আমাদের যে পরিমাণ ক্যাপিটাল আসে বা বেরিয়ে যায়, সেখানে একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়, এবং এই ডিস্টারবেন্সটা যেটা দেখা যায় আমাদের পেগ এক্সচেঞ্জ রেটের উপর একটা চাপ তৈরি করে। এই পেগ এক্সচেঞ্জ রেটের উপর চাপ তৈরি করা মানে তখন আরবিআইকে নামতে হয় বাজারে সেটাকে ফিক্সড রাখার জন্য,
অর্থাৎ যদি আমার ক্যাপিটাল ঢোকে তাহলে বাড়তি যে ডলার এলো তাহলে ডলারটাকে আমাকে শুষে নিতে হবে, তার জন্য তখন সে ডোমেস্টিক কারেন্সিকে বিক্রি করে ডলার কিনবে, তাহলে মার্কেটে টাকার যোগান বেড়ে যাবে। RBI is not defending the rupee by selling foreign currency in the market, but if it did, the impact on interest rates would have been the same. Selling foreign exchange would reduce the supply of rupee in the market, which would have resulted in higher rates. তাহলে সেলিং ফরেন এক্সচেঞ্জ রেট উড রিডিউস দ্য সাপ্লাই অফ রুপি। তাহলে আরবিআই যদি উল্টোটা করে, ডলার যদি বিক্রি করে, তাহলে টাকা উঠে আসবে, তাহলে টাকার যোগান কমে যাবে, তাহলে কি হবে? ইন্টারেস্ট রেটটা হায়ার হবে। তাহলে একই সঙ্গে যে জায়গাটা হচ্ছে তারা ফ্রি বা লিবারেল মনিটারি পলিসি, ফিক্সড এক্সচেঞ্জ রেট এবং ইনফ্লেশন কন্ট্রোল, এই তিনটে জিনিস একসঙ্গে করা মুশকিল। তাহলে এখানে যে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায়। তো এইটাকে বলা হয় একটা যে কোনো দেশের পক্ষে একটা ট্রাইলেমা, অর্থাৎ তিনটে প্রবলেম একসঙ্গেই একটা আর একটার বিপরীত দিকে অপারেট করতে থাকে। তাহলে এই বিপরীত বৈশিষ্ট্যটা কে আমরা বলি ট্রাইলেমা, যেটা আমরা দেখতে পাই একটা অর্থনীতিতে। ক্লিয়ার? তাহলে এই যে ট্রাইলেমা, হোয়াট ইজ ট্রাইলেমা? না, ট্রাইলেমা মানে একদিকে আমি ইনফ্লেশনকে কন্ট্রোল করব, লক্ষ্য। 2 নম্বর লক্ষ্য, আমার দেশে আমি ফিক্সড এক্সচেঞ্জ রেট ডলারের সঙ্গে টাকার বিনিময়টাকে আমি মেনটেন করব, 2 নম্বর লক্ষ্য। 3 নম্বর লক্ষ্য, আমার মনিটারি পলিসি, অর্থাৎ আমি প্রয়োজন মতো ইকোনমিতে মানির অ্যাভেলেবিলিটি বাড়াবো। এই তিনটে কাজ একসঙ্গে হবে না, তাই এটা হচ্ছে একটা ট্রাইলেমা। তাই আশা করা যায় তোমরা একটা নতুন জিনিস জানলে, যেটা আমাদের দেশে চলতে এখন আমাদের ইন্ডিয়া ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে চলে গেছে, ডিমান্ড সাপ্লাই অনুযায়ী চলে। তবে সেটাও আমাদেরটা ফ্লোটিং, ম্যানেজ ফ্লোট, আমাদেরটা চলছে ম্যানেজ ফ্লোট, অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে আমরা রাখি, পেক করি কারেন্সিকে, তার বাইরে চলে গেলে তাকে ধরে রাখাটা খুব মুশকিল হয়ে যায়। তাহলে আমাদের ইকোনমিতে এই জায়গাটা আমরা দেখতে পাই। ক্লিয়ার? তাহলে যদি কোনো প্রবলেম হয় তোমরা তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে, এটা বুঝতে না পারলে। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেলটাতে রিং দিয়ে রাখো, যখনই আমার ক্লাস যাবে যাতে জানতে পারো। আর যে কোনো রকম প্রবলেমে কমেন্ট করে জানাও, আমি হেল্প করতে তৈরি। থ্যাংক ইউ।